কাম টু বাগিশ এডুকেশন। বাগিশ স্যার উচ্চ মাধ্যমিক স্কুলে বাংলার শিক্ষক। যারা একাদশ শ্রেণী পড়ছো 2025-এ যারা সেকেন্ড সেমিস্টার বাংলা পরীক্ষা দেবে, সায়েন্স আর্টস কমার্স প্রত্যেকের জন্য কিন্তু এই নতুন সিলেবাসের টেক্সট খুব ভালো করে খুঁটিয়ে পড়তে হবে। আজকে তোমাদের কাছে আমি আগুন নাটক নিয়ে আলোচনা করব। বিজন ভট্টাচার্যের প্রখ্যাত নাটক আগুন বিষয়টি তোমাদের কাছে আলোচিত হবে। টেক্সট পড়লে তোমরা নিজেরাই অনেক উত্তর নিয়ে লিখতে পারবে। এখানে 5 নাম্বার প্রশ্ন থাকে। অবশ্যই তোমাদের ধারাবাহিকভাবে আমি কিন্তু সিলেবাস নিয়ে আলোচনা করছি। তো অনেক ছাত্রছাত্রী আমার কাছে সারা পশ্চিমবঙ্গে সফল হয়েছে, বোর্ডে র্যাঙ্ক করাচ্ছে এতদিন ধরে। তোমরাও করবে। বাড়িতে বসে নোট সাজেশন গাইড পাওয়ার জন্য আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। আমার ফোন নাম্বার 8250 523 658 এই নাম্বারে। চলো টেক্সট বিষয়টি নিয়ে তোমাদের কাছে আলোচনা করি এবং এখানে কি কি প্রশ্ন আসবে সেগুলো কিন্তু আমরা পরপর বলে যাচ্ছি। তো যারা আমার পরিবারের সদস্য এখনও হতে পারোনি, বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক করে বেল আইকন অল ক্লিক করে রাখো। আর যারা সাবস্ক্রাইব করা আছে তারা লাইক এবং শেয়ার করো বন্ধুদের মধ্যে। চলো তোমাদের আগুন নাটকটা নিয়ে আলোচনা করি। দেখো, আগুন হচ্ছে প্রখ্যাত নাট্যকার বিজন ভট্টাচার্যের একটি পূর্ণাঙ্গ নাটক। আগুন 5টি অঙ্ক আছে। দুর্ভিক্ষের প্রেক্ষাপটে এটি লেখা। তোমরা জানো যে বাংলায় এক ভয়াবহ দুর্ভিক্ষ ঘটেছিল 1943 এবং 50-এর মন্বন্তর। সেই মন্বন্তর বা দুর্ভিক্ষের ঘটনা নিয়ে আমাদের এই নাটকের প্রেক্ষাপটে রচিত হয়েছে। চলো বিষয়টা আমাদের প্রথমে পরিচয় করছি। এখানে চরিত্রলিপি পুরুষ আছে যে সিভিক গার্ড, নেত্য আছে মুসলমান, কিষাণ আছে যে মুসলমান ভাই, সতীশ আছে যে উড়িয়া, জুড়ন আছে দোকানি, হরিকৃষ্ণ পুরুষের ছেলে, প্রথম পুরুষ, দ্বিতীয় পুরুষ এরা শ্রমিক, তৃতীয় পুরুষ সতীশের সহকর্মী, চতুর্থ পুরুষ এরা মধ্যবিত্ত কেরানি, নেত্রের মা আছে, কিষানির বউ আছে, কিষানি আছে, ক্ষীরি আছে, সতীশের বউ আছে, মনোরমার হরেকৃষ্ণ বউ আছে। তো চলো এগুলো তোমাদের নাটকটার ভিতরে তোমরা প্রবেশ করলে তোমাদের কাছে আর কোনো সমস্যা থাকবে না বলে আমি মনে করি। প্রথম দৃশ্য যেটা আছে, তাকে প্রথমেই আমাদের সময়কালটা দিয়ে দিচ্ছে এখানে। তা প্রথম দৃশ্য দেখো, প্রত্যুষকাল মানে ভোরবেলা, অস্পষ্ট আলোয় কিছু ঠাহর করা যাচ্ছে না, ঠাহর কোণ দেখা যাচ্ছে না। সাংসারিক টুকিটাকি জিনিসপত্রগুলো দেখা যাচ্ছে আবছা আবছা, মানে সংসারের মধ্যে ছোটোখাটো জিনিস সেগুলো অল্প স্বল্প দেখা যাচ্ছে। অপরিচ্ছন্ন পরিবেশের মাঝখানে দেখা যায় একটা মেটে জ্বালা। মেটে জ্বালা মানে মাটির একটা জ্বালা আছে, তারই গা ঘেঁষে একটা বাঁশের আল্লার ঝুলন্ত ওপর দেখা যায় দু একটা নোংরা কাপড়। তাহলে ওরই ওপরে একটা বাঁশের আল্লা আছে, বাঁশের দুদিকে দড়ি বাঁধা আছে, ওর মধ্যে নোংরা কাপড় আছে, একটা ছেঁড়া চট আছে, আর আছে ছেঁড়া পুরনো কাঁথা একটা। মেঝের উপর যন্ত্রিনেক লোক কাপড় মুড়ি দিয়ে শুয়ে ঘুমোচ্ছে। বস্তি এলাকায় অনেকেই এক জায়গায় থাকে। খুব অস্পষ্ট নীল আলোয় স্টেজের এক পাশে এদেরকে দেখা যাচ্ছে। একটা মোরগ ডেকে উঠল ভোরবেলায়। একজন একটু নড়ে চড়ে পাশ ফিরল। ঘুমের ঘরে কে যেন আপন মনে বিড়বিড় করে উঠে চুপ করে বসে গেল। আবার ডেকে উঠল মোরগটা, সেই ঘড়ি অ্যালার্মের মতো প্রথম দ্বিতীয় বর্গে। আবার চুপচাপ দূর গায়ের আজানের শব্দ কানে ভেসে আসছে। ভোরবেলায় মুসলিমদের আজানের শব্দ আসে। একটা কাক ডানা ঝাপটে ডেকে উঠল, আবার চুপচাপ মোরগটা আবার ডেকে উঠল। একটু পরে একটা হাই তোলার শব্দ কানে এলো। মনে হলো কে যেন আলমোড়া ভাঙছে, অর্থাৎ গা ভাঙছে। তাহলে বোঝা গেল একটা বস্তি এলাকা, যে বস্তি এলাকায় কিছু মানুষ শুয়ে আছে এক জায়গাতে পরপর, এবং মোরগের ডাক, তোমার আজানের শব্দ, কাক ডাকার শব্দ, ওর মধ্যে কোনো একজন গা ভেঙে উঠে পড়লো, তার নাম পুরুষ। যদি তোমাদের প্রথমে পরিচয় করি, পুরুষ মানে হচ্ছে এখানে যে সিভিক গার্ড আছে তার কথা বলছে, সেই হচ্ছে পুরুষ। সে সিভিক গার্ড পুরুষ কি বলছে দেখো, হাই তুলতে, হাই তোলার পর এরকম বলে, গাটা ভাঙে আর কি। দেখবে সমস্ত পশুরাও করে এরকম, ইস একেবারে মানে এবার উঠতেই হয়। উঠতে হয় কেন না, বেলা হয়ে গেছে তাই। আর শুয়ে থাকলে ওদিকে আবার গোলমাল হয়ে যাবে না। বুঝেছি তো যে ঠেলাটা মণিচাঁদ কাল দেরিতে যাইয়া একদম নাইনির পিছনে, অর্থাৎ বিরাট লাইন, তার পিছনে থাকলে কিন্তু অনেক দেরি হয়ে যায়। ওদিকে চাল পাতি সেই বেলা 12টা, তাতে তার বুঝতে পারছো যে ওই সময় দুর্ভিক্ষের সময় রেশন দোকানের মধ্যে চাল দিচ্ছিল। মণিচাঁদ দেরি করে যার ফলে লাইনের পিছনে ছিল,
তাই যে আগে যাবে সে আগে চাল পাবে। আর আমাদের সিভিকের ওখানে ডিউটি আছে, তাতেও আবার চাল পাবো কি না সন্দেহ, পাবো কি না পাবো, যারা লাইন দেয় তা চাল কিছু পায় না, হয়তো পেলেই না, লাইন দিলে পাবার কোনো নিশ্চয়তা নেই। কুড়ুনের মা তো দেখলাম কাল শুধু হাতে ফিরে এলো, তাহলে ওরই প্রতিবেশী কুড়ুনের মা যে কালকে শুধু হাতে ফিরে আসতে হয়েছে। একটা বিড়ি ধরায় লোকটা শুয়ে শুয়ে, অস্পষ্ট আলোয় বিড়ির আগুনের আনাগোনা সুস্পষ্ট। একটা এই এবং ওই অবস্থাতে বলল, এই নেট তো, বলি চিৎপাত হয়ে ঘুমোচ্ছিস যে বড় আরামে, হ্যাঁ, এদিকে ফর্সা হয়ে আলো খেয়াল আছে, উঠে পড়, চাল আজ আর পাতি হবে না দেখিস নে। এর মধ্যে নেত্রকে বলল যে মুসলিম এবং তার ছেলে আছে যারা ফেরি সবজি টবজি ওই পাতা ফাতা বিক্রি করে, শাক টাক ইত্যাদি, ওদিক তুলে দেওয়ার চেষ্টা করলো নেত্রকে। আবার চুপচাপ লোকটা পাশ ফিরে শুয়ে বিড়ি টানে হঠাৎ গা ঝেড়ে বসে। না, এই রকমভাবে সময় নষ্ট করে হয়েছে আর কি। পাশে ঘুমন্ত স্ত্রীলোকটির গায়ে ঠেলা মারে। হ্যাঁ রে, ও নেত্রর মা, অর্থাৎ তার স্ত্রীকে তুলছে এইভাবে, ওঠো এই বেলা, আর কত ঘুমোবি বল দেখিনি, কলমি শাক, দাঁতন কাটি আর কলা টলা যা কিছু রেখেছিস খপ করে গুছিয়ে নে, ওইগুলো বিক্রি করে শেষ তো নাইনি করে চাল কিনবি, অর্থাৎ ওইগুলো বিক্রি করে তবে সেই টাকা দিয়ে লাইন থেকে চাল কিনবে এরা। যত সকালে যাবি ততই তো ভালো, নে উঠে পড়, আর দেরি করিস নি। কিরে উঠলি এখন? তো শুয়ে থাকে, আরে চললাম আমি, দিয়ে পুরুষ চলে গেল। গামছাখানা বারদুয়েক ঝেড়ে কাঁধের উপর ফেলে লোকটা ব্যস্তভাবে বেরিয়ে পড়ে। একটু পরেই উঠে নেত্রর মা, নেত্রর গায়ে ঠেলা মারে ওর ছেলেকে, বলছে নিতাই, ও নিতু, নেত্রর মাই বলছে উঠে পড়ো বাবা এই বেলা। এই সময় আবার একটা মোরগ ডেকে উঠলো, একটা কুকুর ডাকছে সেটাও শোনা যাচ্ছে। নেত্র আড়মোড়া আবার গা ভেঙে বলল, কি হয়েছে সকালবেলায়? আচ্ছা তাল হয়েছে তো রোজ, হ্যাঁ সকালবেলায়, মানে ওই লাইন দেবো এই সমস্তটা আর কি, একটু ঘুমানোর জন্যেই এ কি নাইনের তাল হয়েছে, মানে এই একটা হুজুক হয়েছে যে সবাই কিন্তু ওখানে যেতে হবে। নেত্রর মা বলছে ঘুমোসটে বাবা, ঘুমোসটে ক্ষণ, দুপুরবেলা ঘুমোস ক্ষণ, এখন চল উঠে নে খপ করে। অর্থাৎ নেত্রর মা ছেলেকে নিয়ে সবজি বিক্রি করতে যাবে। নেত্রের মা তাড়াতাড়ি ওর বাজারের সওদাগুলো, মানে জিনিসগুলো একটা ঝুড়িতে করে গোটো করে আনে, অর্থাৎ বেঁধে আনে, এবং কলমি শাকগুলোর উপর নেত্রর মা বারদুয়েক জলের ছিটে দেয়, তারপরে ছেলেকে নিয়ে দ্রুতপদে বেরিয়ে পড়ে। তা দেখলাম এই দৃশ্যের মধ্যে কি কি তিনটি ক্যারেক্টার আমরা দেখলাম। প্রথমেই দেখলাম যে পুরুষ, যে আমাদের সিভিক গার্ড এখানে, সেই পুরুষ দেখলাম। নেত্রর মা, পুরুষ, অর্থাৎ সকালবেলায় ভোরবেলার দৃশ্য, বস্তি তার সবাই একসঙ্গে থাকে। নেত্রর মা উঠেছে, প্রতিবেশী মণি চাঁদ রাতে দেরি করে যাওয়ার ফলে, কাল চালানতে দেরি করে লাইন দেওয়ার ফলে অনেক দেরিতে সে লাইন দাঁড়িয়েছিল। কুড়ুনের মা তো ফিরে এলো। এই অবস্থায় গা ভাঙতে ভাঙতে পুরুষ বেরিয়ে গেল এবং তার নেত্রর মা উঠে তারা কিন্তু চাল সঙ্গে সবজি টবজি বিক্রি করে সেই টাকা দিয়ে তার চাল কিনবে। এই হলো অবস্থা প্রথম দৃশ্যে। চলো দ্বিতীয় দৃশ্যে যাই। প্রথম দৃশ্যটা শেষ হতেই অস্পষ্ট নীল ফোকাসটা দ্বিতীয় দৃশ্যের উপর পড়ে। দ্বিতীয় দৃশ্যে কী হয় দেখো, একটি চালা ঘর, সামনে এক ফালি উঠোন, ঘরের চৌকাঠের কাছে দাঁড়িয়ে একজন কৃষাণী আর একজন বাইরের যে খোলা জায়গাটা দাঁড়িয়ে জনৈক কৃষাণ, চাষির বউ আর কি, খালি গা হাঁটু পর্যন্ত কাপড় গুটানো, গামছায় ফেটি বাঁধা, আর হাতের কাস্তে দিয়ে পিঠ চুল করছে ওই কিষাণ বা চাষি। কিষাণ বলছে, এই কটা দিন বউ বুঝলি, সে অভাবের অবস্থা তার স্ত্রীকে বোঝাচ্ছে। তারপর কলে কোষ্ঠে এই চৈত্রের ফসলগুলো মাচায় তুলতে পারলেই হয়, অর্থাৎ এই যে লাউ কুমড়ো হয় না, এগুলো যদি চৈত্র মাসে ফসল, তো মাটির থেকে যদি লতি ওরা মাচায় তুলে দিতে পারে তাহলে নিশ্চয়ই ফসল হবে। কিছুদিনের মতো নিশ্চিন্তে, কি বলিস ও মা? তা কথা কইতে কি হচ্ছে তোর? অর্থাৎ কিষাণ বলে যাচ্ছে, কিষাণই কিন্তু কোনো কথা বলছে না, কারণ অভাব তাকে মুখ বা বোবা করেছে। মুখ পানে চেয়ে শুধু দাঁড়িয়েছি যে ঈষৎ হেসে, আরে ওরকম করে চাষ নে, সকালবেলায় সব কাজ পণ্ড করিস না বউ, এই কই দিলাম। সকালবেলায় মানে এরকম চুপচাপ থাকা ভালো নয়। বউ দুলে ওঠে, এই চৈতালি ফসলটায় মাচায়
তুলবো না, থাক, আর তোকে বলে কি হবে, মনে মনে এ তো কত কথা বললাম, ঠিক পারলাম উত্তর কিছু, অনেক কথা বলেছে কোনো উত্তর দেয়নি, বলে আর কিছু লাভ নেই, আর কটা দিন একটু কষ্ট কর, পিছন ফিরে একটু এগিয়ে গিয়ে ঘুরে দাঁড়িয়ে বলে, আর দেখ একটু তাড়াতাড়ি ফিরিস, কিন্তু মাঠেরতে ফিরে এসে ধরে যেন প্রাণ তিষ্ঠুতি চায় না। অর্থাৎ তারাও মাঠে কাজ করে, স্ত্রী রেশন ধরে চালানতে যায়, তাই সকাল করে এসে রান্না বসাতে বলছে, কারণ মাঠ থেকে এসে খুব খিদে পেয়ে যায়, প্রাণ তিষ্ঠুতে চায় না, প্রাণ ঠিক থাকতে চায় না। তুই আসবি সে দুটো, তারপর আনবি, তারপর খাবো, একটু তাড়াতাড়ি ফিরিস। কেষ্টর মায়ের সঙ্গে সকালে সকাল সকাল গিয়ে নাইনির একেবারে প্রথমে দাঁড়াতে পারিস নে, অর্থাৎ ওই কেষ্টর মা যখন যায় লাইনের প্রথমে দাঁড়াতে পায়, আগে পাবি। বাইরে একটা গরু হামলে ওঠে, কিষান গরুকে লক্ষ্য করে বলে, আরে রও যাই, মাঠে যাবার জন্য পাগল হয়ে উঠেছে এর মধ্যে, হ্যাঁ বউ এর মধ্যে, বউয়ের প্রতি এই তা এই কথা বুঝলি, কেষ্টর মায়ের সঙ্গে আগে ভাগে নাইনির একেবারে সে প্রথমে দাঁড়াবি, লাইনে প্রথমে দাঁড়াতে হবে, একটু হেসে ফের আবার ওরম তাকাচ্ছিস মুখপানে। তাহলে আমরা দেখলাম দ্বিতীয় দৃশ্যে কিছুই নেই, কিষানই কথা, কিষান সমস্ত কথা বলে যাচ্ছে, অভাবের দিন, চৈত্র মাসের ফসল উঠলে ওরা ফসল পাবে, কেষ্টর মায়ের সঙ্গে যদি ও যায় তাড়াতাড়ি রেশন আনতে পারবে, দুটোর মধ্যে যদি সে রান্নাটা করতে পারে তাহলে খেতে পাবে, সন্ধে হয়ে যায়, এইরকম অভাব তার জীবনের কথা কিন্তু কিষান আর কিষানই বলে যায়, কিন্তু কিষানই কোনো উত্তর দেয়নি। এই দ্বিতীয় দৃশ্য মানে কিষানই, আর প্রথম দৃশ্য মানে নেত্যর মা আর নেত্য, যারা কিন্তু মানে সবজি বিক্রি করে চারা আনতে যাচ্ছে। তাহলে মনে রাখতে তোমাদের প্রথম দৃশ্য আছে নেত্যের মা পুরুষ সিভিক গার্ড, দ্বিতীয় দৃশ্য রয়েছে কে নেত্যর মা, বুঝতে পারছো সবজি বিক্রেতা, আর এখানে পুরুষ হচ্ছে একজন সিভিক। আর দ্বিতীয় দৃশ্যে তোমাদের দেখলাম যে কিষানি যারা অভাবগ্রস্ত অবস্থা, কিষানি তার কথা বলে গেল, কিষান বা চাষি বউ কিছুই বললো না। আবার আসছি তোমাদের তৃতীয় দৃশ্যে কি দেখছি, তৃতীয় দৃশ্য দেখো, দৃশ্য তৃতীয় দৃশ্যান্তর হতে নীল আলোর ফোকাসটা একটু সরে গিয়ে অন্য দৃশ্য গিয়ে পড়ে। এখানে কি দেখছি দেখো, যে দূরে কলের ভোর শোনা যাচ্ছে, আর এদিকে একটা বারান্দায় উপরে উবু হয়ে বসে আছে সতীশ, যিনি কারখানার জনৈক শ্রমিক। তা সতীশ নামক এক কারখানা শ্রমিক বসে আসছে। তখন কারখানাতে ভালো বেতন কমিয়ে দেওয়া হয়েছিল, ঠিকমতো বেতন দিচ্ছিল না, খুব দুরূহ অবস্থা। তো ইন্টারেস্ট কম কারখানায় যাবার, কাক ডাকছে সকালবেলায়, ঘরের ভেতরে ঘুমোচ্ছে সতীশের বউ মেয়ে, আর ঘরের ভেতরে সতীশ শ্রমিকের বউ এবং মেয়ে ঘুমোচ্ছে, তাদের দেখা যাচ্ছে না। সতীশ বারান্দার উপরে বসে বসে আপন মনে বিড়ি টেনে চলেছে, খালি গা, মাথার চুল উস্কো খুস্কো, মজবুত শরীর। বিড়িটা শেষ করে ফেলে দিল তার সামনে, তারপর মাথার চুলের মধ্যে হাত গুঁজে বসলো। একটু পরে ঘাড় বেঁকিয়ে তার ঘুমন্ত মেয়েকে লক্ষ্য করে বলে ওঠে, মেয়ে বউ ঘুমোচ্ছে, মেয়েকে বলল, ও মেয়ের নাম ফুলকি। তাই সতীশ বলছে, আরে এই ফুলকি উঠলি, বাপ রে বাপ, ঘুম বটে, যেমন মা তেমনি তার বেটি, কুম্ভকর্ণ আর বলে কাকে, সেই সাঁঝের বেলায় শুয়েছিস বিছানায় একটু কাছে। তাহলে একটু পরে সতীশ তার সহকর্মীকে ডাকে, সতীশ তার সহকর্মী, তার নাম জুডন। হ্যাঁ, আমরা পরিচয় করেছি যে এই জুডন হচ্ছে কে, দেখো দেখিয়ে দিচ্ছি তোমাদের প্রত্যেকবারে। এই জুডন হচ্ছে তোমাদের দোকানি, জুডনের দোকান আছে, কারখানাতে কাজ করে, কিন্তু সতীশ শুধুমাত্র, জুডন কিন্তু আনম্যারিড, বিয়ে করেনি। আর এদিকে সতীশের কিন্তু দেখো ছেলে সন্তান আছে, বউ আছে, কিন্তু সে শুধু কারখানায় কাজ করে, কারখানায় কিন্তু বেতনে ঠিক নেই। এইরকম একটা মর্মান্তিক অবস্থা। তাই জুডনকে বলছে, তাই একটু পরে সতীশ সহকর্মীকে ডাকে, আরে জুডন উঠেছিস? বাইরে থেকে উত্তর আসে, আরে বল না বে। শ্রমিকদের এরকমই কথা, তা যাচ্ছিস নাকি কাজে, মানে কারখানার কথা বলছে। আর হ্যাঁ রে, তুই কারখানায় যাচ্ছিস না? জুডন বলে, আরে কারখানায় যাবো না তো কোন চুলে যাবো রে, হ্যাঁ, কিন্তু এদিকে যে ভারী মুশকিলেই পড়লাম রে। কি মুশকিল হলো? জুডন জিজ্ঞেস করলো। আরে সে কি বলবো মুশকিলের কথা, তোর কি একলা মানুষ, খাচ্ছিস যাচ্ছিস ফুর্তি করে ঘুরে বেড়াচ্ছিস, 2-4 পয়সা বেশি দিলে হয়তো হোটেলেই খেয়ে নিলি, কিন্তু আমার যে সেটি হওয়ার উপায় নেই। সালা এই চাল ডালের কি করি বলতো। অর্থাৎ সতীশ যেহেতু বিয়ে করেছে, তার স্ত্রী আছে, সন্তান আছে,
তাই খাটতেই হবে। কিন্তু জুড়ন যেহেতু তার দোকান থেকে ইনকাম হয় প্লাস শ্রমিকের কাজ করে, তাই জুড়নের কিন্তু অবস্থা খুব খারাপ নয়। রান্না না করলে হোটেলে গিয়ে খেয়ে নেবে, এ কথা বলতে যাচ্ছে জুড়নকে সতীশ। কেন রে সে লাইন কি দিচ্ছে না, সে লাইনে দিচ্ছে না, আর ধত্তর নিকুচি করলো লাইন তো বরাবরই দিচ্ছে, কিন্তু সে আবার শুধু হাতে ভিয়ে আসতে হচ্ছে। লাইন পেলে গেলেও চাল পাওয়ার কোনো নিশ্চয়তা নেই। কাল সারাটা দিন দাঁড়িয়ে দাঁড়িয়ে ফুলকি ও ওর মা শুধু হাতে ফিরে এসেছে, ও স্ত্রী এবং মেয়ে কাল লাইন দিয়েও ফিরে এসেছে। রাত্রি শেষে ওই মিস্ত্রির কাছ থেকে ওদের এক চাল কর্য করে দিয়ে তবে পিতৃ রক্ষা করি। তাহলে পাশের প্রতিবেশী মিস্ত্রির কাছ থেকে পোয়া 1.5 করে নাকি 1.5 পোয়ার মতো চাল ধার করে এনে পিতৃ মানে খিদে রক্ষা করেছে। এখন সকালবেলায় তো তোর পেটে আগুন লেগে গেছে, সকালবেলা প্রচণ্ড খিদে পেয়েছে, কম খেয়েছিল। শালা খিদে পেটে লেগে কি কাজে যেতে মন লাগে? আর খালি পেট তাহলে কাজ করতে ইচ্ছে করে না। যেমন হয়েছে শালা কোম্পানি, তেমনি হলো রোজই চাল ডাল দিচ্ছে। শালা কী করতে করছিস বলতো? অর্থাৎ এই অবস্থায় বেঁচে থাকতে ইচ্ছে করে না, এটাই বলতে যাচ্ছে। কারণ প্রতিদিনই এরকম লম্বা লাইন, চাল পাওয়া যাচ্ছে না, একটা অনিশ্চয়তা জীবন চলছে। জুড়ন বলছে, তুই বুঝি কোম্পানি ভরসা করে আছিস? তাহলেই হয়েছে, যখন দেবে কোনো কাজে গ্যারান্টি নেই, অন্য কাজ দেখতে হয়, যেটা করছে জুড়ন। কেন বলতো? এ তুই কী বলছিস? কোম্পানি ভরসা করব না, দোকানে ভরসা করব না, সে গাটের পয়সার ভরসা করব না, তো কাকে ভরসা করি বল? সারা কারবারে ঘেন্না ধরে দিল তো। কোথায় সব কাজই অনিশ্চয়তা রয়েছে। ব্যবসা করবে তাও চলবে না, কারখানায় পয়সা নেই, চালও দিচ্ছে না, বাঁচবো কেমন করে? এই ফুলকি, আরে নিকুচি করছে তো ঘুমের। বলি, তোদের ঘুমের জন্য কি কারখানার গেট খোলা থাকবে নাকি? কারণ স্ত্রী সন্তান উঠলে হয়তো সকালে একটু চাটা হবে, খেয়ে ও কাজে যেতে পারে। সে কবে থেকে ডাকছি, বলছি কি আছে দুটো দে, খেয়ে পড়ে যায়। গিয়ে তো ঠেলা মারতে হবে বা ঘানি টানতে হবে সারাদিন। ঘানি মানে সারাদিন ধরে কাজ করতে হবে। ফুসে ওঠে ওর বউ খিরি কিন্তু রেগে যায়। খিরি বলছে, ঠেলতে হবে, তা মেয়ে মানুষ কী করবে? কাজ তো পুরুষ মানুষ করবে। শুনি নিজে হাতে করে আনলে তো কাল 1.5 পোয়া চাল কর্জ করে কাল তো 1.5 পোয়া চাল মাত্র ধার করে আনলে, তার ভিতরে 1 পোয়া চাল ভাত নিজেই খেলে। আর এখন সকালবেলায় তোমার পিন্ডি যোগে করতে বলো তো, খামাখা চিৎকার করছে ভোরবেলা। সে যে রান্নাবান্না করবে কী দিয়ে, তাও তো নেই। কালকে 250 গ্রাম পোয়া 1.5 চাল ধার করে এনেছিল, 1 পোয়া সে একাই খেয়ে দিয়ে চালের ভাত, আর বাকিটা। অতএব আজকে সকালে রান্না করবে কী দিয়ে? কী করতে চিৎকার করছে? অর্থাৎ সতীশের প্রতি বিরক্ত তার স্ত্রী খিরি। ও মা, খামোকা চেঁচাচ্ছি দেখলি তুই? তোর খিরি আজকাল বড় ওই ট্যাঁকানি কথা হয়েছে। হ্যাঁ, তোর না মুখের সাজা আমি কিন্তু আচ্ছা করে দিয়ে দেবো, মানে মেরেই দেবো আর কি। তখন খিরি উত্তেজিত হয়ে বলছে, কি বাকি রেখেছো? পরনে নেই কাপড়, পেটে নেই ভাত, বড় শুকিয়ে রেখেছো কি না? আবার লম্বা চওড়া কথা, লজ্জা করে না? পুরুষ মানুষ, তোমাকে এই প্রথম দেখলাম। দেখে এসো রে কেলোর বাবা, কেলোর মাকে কী হারে ডেকেছে, কি আমার পুরুষ মানুষ রে। অর্থাৎ এই যে কম্পেয়ার, অর্থাৎ কেলোর মাছ তুলনা করছে। তার ভালো কাপড় নেই, খাবার নেই, হ্যাঁ, লম্বা কথা, এগুলো কেউ পছন্দ করে না। সতীশ বলছে, দেখ মুখ সামলে কথা বলিস খিরি, এই বলে দিলাম, নইলে দুম করে লাথি মেরে তার স্ত্রীকে। স্ত্রী খিরি আর্তনাদ করে উঠে বলে, ওরে বাপ রে, গেলাম রে, মেরে ফেললো রে। ফুলকিও কেঁদে ওঠে তার মেয়ে। সতীশ, তোর মুখের সাজা আজ আমি ভালো করে দিয়ে যাবো, হারাম জাদি কোথাকার। গালিগালাজ করলো তার সতীশ তার স্ত্রী খিরিকে। মা মেয়ে সমবেত চিৎকার শোনা যায়, যা মর্গে যা, এসব বলে চলে গেল। ছিটের হাফ শার্ট চাপিয়ে কাঁধের উপর গামছা ফেলে, একটা হাফ শার্ট ছিটে জামা পরে কাঁধের উপর গামছা নিয়ে সতীশ দ্রুত বেগে বেরিয়ে যায়। আসছি তোমাদের। তাহলে এই দৃশ্যে কি বুঝলে তোমাদের? যে একটা পরিবার, সতীশ তার প্রতিবেশী জুড়ন দোকান করে, আর তার মেয়ে সতীশের স্ত্রী খিরি, আর মেয়ে আছে তোমার এখানে ফুলকি। এদের মর্মান্তিক অবস্থা। তা পোয়া 1.5 চাল এনেছিল গতকাল ধার করে, আজ কিচ্ছু করতে পারে না, কারখানায় যাচ্ছে। মুখে সকালবেলায় ভোর উঠিয়ে তর্ক বিতর্ক শুরু হয়ে যায়, লাথি মেরে চলে যায় কিন্তু এখানে সতীশ তার স্ত্রী খিরির কাছ থেকে। এটাই হলো তোমার এই দৃশ্যের বিষয়। এবার তোমরা আসছি, দেখো চতুর্থ দৃশ্যে কি দেখতে পাই না, একটা আলোর ফোকাসটা এবার চলে আসে, আরেকটু উজ্জ্বল মনে হয়, এবং শর্ট করে ফোকাসটা দৃশ্যান্তরের উপরে গিয়ে পড়ে।
এইটা কি দেখলাম মধ্যবিত্ত পরিবার, এই একটুখানি পরিচ্ছন্ন সুস্থ পরিবেশ, অন্তঃপুরের দৃশ্য। কেরানিবাবু ও স্ত্রী মনোরমার সঙ্গে কথা বলছেন। কেরানিবাবু ক্লার্কের কেরানি আমাদের হরেকৃষ্ণবাবু, স্ত্রী মনোরমা খুব ভালো, স্বামীকে এই অভাব দিনের কথা তার মনে সাহস যোগায়, তাই হরেকৃষ্ণ বলছে। আর এই সময় কি যারা অফিসে কাজ করে ডিউটি করে অফিসে চাল দিচ্ছিল, কিন্তু এদের চাল কিন্তু উপর কর্তারা মেরে নিয়েছে, চালটাও পায়নি, তাই হরেকৃষ্ণকে বাজার থেকে চাল সংগ্রহ করতে হচ্ছিল। হরেকৃষ্ণ বলছে চা নেই, চিনি নেই, চাল নেই, খালি আছে চুলোটা। মানে এমনই দুরবস্থায়, চাও নেই, চিনি নেই, চালও নেই, আছে চুলো মানে উনুন। সেখানে আঁচের উনুন মানে কয়লা দিয়ে রান্না হতে, তারা একটু মধ্যবিত্ত পরিবার, নাহলে কিন্তু কাঠের উনুন ছিল। আর তারপর কয়লার অভাব, চুলো বা উনুন থাকলে কী হবে, কয়লা নেই, কি করি বলতো। মনোরমা দেখো বাপু, আজ আবার একটু কষ্ট করো। বোধার মার কাছে শুনলাম আজ নাকি 2 করে চাল দেবে, অর্থাৎ তাদের 2 করে চাল দেওয়ার কথা আছে। মনোরমা সেটা তার স্বামীকে বলল, হরেকৃষ্ণকে। আর দেবে তো বুঝলাম, কিন্তু যাই কখন বলো তো, এদিকে বেলা 10টার মধ্যে অফিস, আর তোমার সেই লাইনে বেলা 12টার এধারে তুমি চাল পাবার কোনো আশাই নেই, আর তাও যে পাবো তারও স্থিরতা নেই। দোকানে হয়তো শেষকালে হাত উল্টে বলবে ফুরিয়ে গেছে, তো মহা মুশকিলে পড়া গেল। 10টার মধ্যে অফিসে ঢুকতে হবে, লাইন দিলে 12টা বেজে যাবে, তাও গিয়ে চাল পাবার কোনো গ্যারেন্টি নেই, দোকানদার নেই বলে দেবে। মনোরমা বলছে কেন, অফিস থেকে যে চাল ডাল দেওয়ার কথা ছিল, যারা অফিসে কাজ করে অফিস চাল ডাল দিচ্ছে, তোমার অফিসে কী খবর, এটা জিজ্ঞেস করে মনোরমা তার স্বামীকে হরেকৃষ্ণকে। থাক, আর অফিসে তো তুলতে হবে না বাপু, একবার ঘেন্না ধরিয়ে দিল। মনোরমা কেন কেন, এই না শুনলাম তোমার মুখ থেকে সেদিন যে অফিস থেকে বাবুদের সব চাল মানে সব দেওয়ার থোয়ার ব্যবস্থা হবে, তার কি হলো। হরেকৃষ্ণ বিরক্ত হয়ে বলল, সেসব কেলেঙ্কারি কথা আর বলো না গিন্নি। বাবুদের নামে সস্তা দরে চাল ডাল এনে কর্তারা সেগুলো চড়া দামে বিক্রি করছেন, গরিবের চাল ডাল বেশি দামে বিক্রি করছে, দিয়ে নাই বলছে আর কি। ব্যবসা খালি ব্যবসা, বুঝছো না। এদিকে লোকে জানছে যে আমরা খুব সস্তা দরে ডাল পাচ্ছি, আসলে কিন্তু তার সুবিধা ভোগ করছে ম্যানেজার আর মৌসাহেবরা। যে রক্ষক সে হলো গিয়ে তোমার ভক্ষক, কাকে কি বলবো, হয়েছে যত চোচ্ছাচড় আড্ডা আর কি। অর্থাৎ অফিসের মধ্যে চাল দিত, সেখানেও কিন্তু যারা বড় পদে আছে চাল তারা মেনে নিত, তাই কিন্তু মনোরমা কুমার এই আমাদের হরেকৃষ্ণের মধ্যে ছোটো কিরানির চাল পাওয়া সম্ভব হয়নি। মনোরমা দেখো, যদি সেদিনকার মতো সিভিক গার্ডকে বলে করে কিছু জোগাড় করতে পারো, সিভিকদের এইসব একটু ঘুষ দিলে বললে তুমি লাইন নিয়ে কিন্তু পেয়ে যেতে পারো। হরেকৃষ্ণ বলে চোখ বড় করে, কিন্তু চালে কি হবে দেখি, দাও টাকাটা ঘুরে আসি। মিচে ভেবেই আর কি বার করতে পারবো, গমনে যাচ্ছে উদ্যত। এমন সে মনোরমা বলছে, ও কি ঠাকুর নমস্কার করে বেরোনো যে, অর্থাৎ তার স্বামীকে দেখালো যে বাইরে বেরোতে হলে প্রণাম করতে ঠাকুরকে। একটু থেমে, ওফ, এতে সুবিধা হবে বলে মনে হচ্ছে। সুবিধা মানে কি, ঠাকুরকে প্রণাম করলে ঠাকুর কি করবে। আচ্ছা, দেবতার উদ্দেশ্যে প্রণাম জানিয়ে হরেকৃষ্ণবাবুর প্রস্থান। অতএব এই দৃশ্যে দেখলাম যে মনোরমা হরেকৃষ্ণের মধ্যে সত্যি মনোরমা খুব ভালো স্বামীকে সাহস জুগিয়েছে। আর এই জানিয়েছে হরেকৃষ্ণ, তাদের অফিস থেকে চাল দেয়নি, বড় পদস্থরা চাল তারা নিজেরা বিক্রি করে দিচ্ছে, হয়তো পাচ্ছে না। আর এদিকে লাইন দিয়ে চাল সংগ্রহ করতে হবে, 10টায় অফিস ঢুকতে হবে, 12টার মধ্যে চাল পাওয়া যাবে না, আবার চাল পাবেই তার কোনো গ্যারেন্টি নেই। এইরকম একটা অনিশ্চিত কথাবার্তা কিন্তু এখানে ঘটেছে। এবার আসছি পঞ্চম দৃশ্য, শেষ দৃশ্য। দেখো পঞ্চম দৃশ্যে কি দেখছি আমরা, পঞ্চম দৃশ্যে দিবালোকে সব কিছু সমুজ্জ্বল, সারবন্দি একটা কিউ স্টেজের উপর দিয়ে এঁকে বেঁকে দোকানের সামনে গিয়ে মিশেছে, হট্টগোল চলছে লাইনে, নানা সমস্যা, নানান জনের এবং মুখর একটা পরিবেশ। হরেকৃষ্ণ বলছে, তাহলে এখানে হরেকৃষ্ণ অনেকেই আছে, হরেকৃষ্ণ আছে প্রথম দ্বিতীয় তৃতীয় উড়িয়া সবাই আছে। হরেকৃষ্ণ বলছে উড়িষ্যা থেকে নাকি চাল ডাল এসেছে, এই চাল ডাল কোথায়। সামনের একজন লোককে, একটা উড়িয়াকে দেখিয়ে বলল, এই যে মশাই, একে জিজ্ঞেস করুন, কিরে তোর দেশে চাল তো। উড়িয়া কড় কইছি, অর্থাৎ সে জানে না, সেটা ভাষা বোঝা যাচ্ছে না, প্রথমপুরুষের কথাও বুঝিস না এখন। আরে বলছে যে তোর দেশের যে চাল ডাল আসবার কথা ছিল, হ্যাঁ, তার কি হলো। বড়বাবু তাই জিজ্ঞেস করছেন, চাল এসেছে নাকি সেফ তাল মারলি তুই। হরেকৃষ্ণ বলছে, না তাও তার খবর করতে, তার খবর করতে রাখবো বলুন। হরেকৃষ্ণ সত্যি কথা বলেছে যে উড়িষ্যাতে চালাচ্ছে, মানে উড়িয়ার লোকগুলো কি সব জানে। উড়িয়া বলছে,
সে মো বলি পারিব না, মানে এটা আমি বলতে পারবো না। প্রথম পুরুষ বলি পারিব না, তো দাঁড়িয়ে থাক, দাঁড়িয়ে রৌদ্রের মধ্যে, হ্যাঁ বেশ তো থাকতিস বাবা দেশ ঘরে, কেন খাও খা মরতেলি, মানে এই বাংলাতে কেন এলি উড়িষ্যা থেকে, উড়িষ্যায় চালা আসছে। হেসে বলছে চাউর তো পোয়া যাইছে না বাবু, আর চাল তো দেখা যাচ্ছে। সেটা সে কথা তো বলছি হরে কৃষ্ণ, এত চাল গেল কোথায়। সহসা দোকানে দরজা খোলে, মোটা নাদুস নদুস তেল কুচকুচে দোকানি, একদম ফতুয়ার নিচে ওর ভুঁড়িটা প্রকাশ দেখা যাচ্ছে। দোকানের সামনে গঙ্গা জল ছিটোচ্ছে এবং ক্যাশ বাক্সের উপর জ্বলছে ধুনুচি। সিদ্ধিদাতা গণেশকে একটা প্যান্নাম জানিয়ে দাড়িপাল্লা আঙুল ঠেকিয়ে মাথায় ছোঁয়ায়। তারপর দোকানি তার গদিতে চেপে বসে। দরজার পাল্লায় লটকানো বিজ্ঞাপন, লেখা আছে খুচরা নাই। সঙ্গে সঙ্গে লাইনে সাড়া পড়ে যায় প্রতিক্রিয়া। সিভিক গার্ড ঘুরে একবার লাইনের সামনে গিয়ে দাঁড়ায়। সিভিক গার্ড বলছে এইসব টিকিট আছে, এই সব টিকিট আছে তো, নইলে কিন্তু চাল মিলবে না বলে দিচ্ছে। অর্থাৎ প্রত্যেকের যে চালের যে রেশনিং ব্যবস্থা, টিকিটটা সংগ্রহ করতে হবে, তো প্রত্যেক আছে তো। তো হরে কৃষ্ণের কলসে চাল দেবে মশাই, এত টিকিট করছেন। সিভিক গার্ড যখন দেবে তো দেখতেই পাবেন খুচরো পয়সার সঙ্গে রেখেছেন তো। প্রথম পুরুষ আমার কিন্তু টাকা খুচরো আছে। সিভিক গার্ড বলছে ভাঙিয়ে নিয়ে আস, ও আমার কিন্তু আছে টাকা, মানে পয়সা নেই, ভাঙিয়ে নিয়ে আসুন। ও টাকা চেঞ্জ দেওয়া যাবে না, প্রথম পুরুষ চলবে না। আপনার কোন আইনে লেখা আছে মশাই, সকলের কাছে কি যে খুচরো পয়সা থাকবে তার কি কথা আছে? সিভিক গার্ড বলছেন না, থাকে না, থাকে তো না থাকে তো নেবেন না চাল, ব্যাস। এইসব আইনের কথা বলবেন আদালতে গিয়ে, হ্যাঁ এখানে অর্থাৎ কোর্টের মধ্যে বলতে যাচ্ছে সিভিক গার্ড যে তুমি এখানে আইনের কথা বলবে না, তো চাপ খুচরো নেই, চলে যাও। হঠাৎ সিভিক গার্ড বউ করে ছুটে গিয়ে একটা লোককে লাইন থেকে মেরে টেনে হিড়ে আনলো। সিভিক গার্ড বলছে বাইরের থেকে এসে ভেতরে ঢুকতে পারো নবাবপুত্তর, অর্থাৎ লাইন ভেঙে সে ঢুকছিল। দ্বিতীয়পুর বলছে আমি তো আগে থেকেই এখানে দাঁড়িয়েছিলাম মশাই, জিজ্ঞেস করুন না এই পাশের লোকটাকে। কি মশাই, ছিলাম না আমি এখানে দাঁড়িয়ে, বলুন তো আপনারা। তৃতীয়পুর বলছে হ্যাঁ উনি তো এইখানে দাঁড়িয়েছিল, ওকে ছেড়ে দিন। দ্বিতীয়পুর বলছে সেই ভোর 5টা থেকে আমি বলে যাচ্ছি এই জায়গায় দাঁড়িয়ে আছি, আরে বলে কি না ছিলাম না, আচ্ছা তো জুলুম করছে দেখি। এখন এক জায়গায় দাঁড়িয়ে ছিল, অর্থাৎ সামনে লোক ঢুকছে, এদের লাইন কিন্তু আর আগাচ্ছে না, তাই বলছে আমি এখানে দাঁড়িয়েছি দেখতে পাননি। যারা সত্যি ঢুকছে দেখতে পায় না, আর যারা নির্দোষ সিভিক গার্ড তাকে ঢুকিয়ে দিচ্ছে। সিভিক গার্ড বলছে কী করি এখন, কেন লাইন ছেড়ে বাইরে যেতে হলে আপনাকে, কেন ছেড়ে লাইন আপনি, ধমকাচ্ছে ওকে। দ্বিতীয় পুরুষ বলছে কি মুশকিল, তার কৈফিয়ত তো আপনার দিতে হবে, অর্থাৎ আমি যে বাথরুম পায়খানা দেবো সেটা বলতে হবে নাকি। সিভিক গার্ড বললেন তা হবে না, কোথাকার লোক এসে কোত্থেকে এসে ভিড়ে পড়লো জানতে হবে না, পুলিশে সব খবর রাখতে হয়। আগে থেকে সে রাস্তায় কী হয়েছিল, আগে থেকে কি না বাথরুমটা, এই জন্য তো গিয়েছিল, এই খবরদার। শিবিকা হঠাৎ অন্যদিকে ছুটে বেরিয়ে গেল, গিয়ে ঝুট করে একটা দুস্থ চেয়ার একটা লোককে গালের পর দুমদাম চড় মারতে লাগলো, চোপে রাখা। সিভিকার বলছে চালাকি পেয়েছ, লুটের মাল কি, হ্যাঁ বাবা ঢুকছো বেরোচ্ছ, মামার বাড়ি আপনারা কি, হ্যাঁ কোথায় চাল জমা করেছো দেখাবে, চলো তোমায় পুলিশে দেবো, দাঁড়াও। আর অর্থাৎ যারা চাল নিত না, অনেক সময় ওই চাল কিনে ব্ল্যাক করতো, তাই ওকে বলতে কোথায় চাল রেখেছো, পুলিশ দেবো। চতুর্থ পুরুষ কাঁচুমাচু মুখ করে বলছেন এই কি বলছেন আপনি, লাইন ছেড়ে গেছি আমি, কি আশ্চর্য। সিভিকার বলছে চুপ, মানে একা কথা হচ্ছে, কিচ্ছু দেখতে পাইনি মনে করছো না। তৃতীয় পুরুষ বলছে কেন বেচারিকে খামোখা মারধর করছেন মশাই, লাইন ছেড়ে ও কোথাও যায়নি, ও আমারই সামনে তো ঘন্টাখানা খানেক ধরে লোকটাকে ঠিক একই জায়গায় দাঁড়িয়ে দেখতে পাচ্ছি, ছি এসব কি অত্যাচার, এটা বলো দ্বিতীয় পুরুষ। সিভিকার বলছে নিজের চোখকে তোমার সামনে অবিশ্বাস করতে পারি না, আমি নিজের চোখে দেখেছি। তৃতীয় পুরুষ হ্যাঁ তাই বলছি, নজরটা কি আপনার এক চোখে, হ্যাঁ চোখ তো আপনার আমাদেরও আছে নাকি, হ্যাঁ ঢুকছে আপনি যে ঢুকছে তাকে ধরতে পারছেন না ধরে একজন নির্দোষ লোককে ধরে ফেলছেন। মুসলমান বলছেন ওর কি দোষ আছে মশাই যে আপনি মেরে বসলেন। সিভিক গার্ড তৃতীয় বলছে তৃতীয় বলছে ও সিভিক গার্ড হয়েছেন তো একবারে মাথা কিনে নিয়েছেন। সিভিক চোপ, মুখ সামলে কথা বলছি। তৃতীয় পুরুষ বলছে কি আপনি মুখ সামলাতে এসেছেন মশাই, চাল নিলে একজন আর আপনি অন্য একজনকে পিটিয়ে দিলেন কেন, এই কোন দেশি আইন এটা? অডিয়েন্স বা দর্শক প্রতিবাদ করছে। চতুর্থ পুরুষ বলছে আমি বাবা কিছুই জানি না, সেই সকাল থেকে দাঁড়িয়ে আছি দুটো চালের জন্য,
এই নিউট্রাল ব্যক্তি, কোনো পক্ষে চাল চায় না। তৃতীয় পুরুষ বলছে লোকে পয়সা দিয়ে চাল নেবে, তারা ফুটুনি দেখো, কেন মিথ্যে মিথ্যে ওকে লাইন থেকে বার করে দিলেন? সেই 5-6 ক্রোশ দূর থেকে বেচারি দুটো চালের জন্য এখানে এসেছিল, ওকে বার করে দেয়। চতুর্থ পুরুষ বলছে সিভিক গার্ডকে, দাও না বাবা আমার এই লাইনে ঢুকতে, সত্যি বলছি আমি একবারও চাল ডাল নিইনি, বিশ্বাস করো 3টি প্রাণী দুদিন অনাহারে আছি বাবা, দাও না দয়া করে। বারবার চতুর্থ পুরুষ ঢোকার চেষ্টা করলো। সিভিক গার্ড, ও গো আমার একেবারে জল করে দিল গো তোর কথাতে, যা যা ন্যাকামি করতে হবে না, যা যা নিয়েছিস তাই খাকে যাবো, যা ভাগ। চতুর্থ পুরুষ বলছে আমি চাল নিইনি। আবার সিবি অপ চোপ। চতুর্থ পুরুষ বলছেন, ধরটা ওর কাঁপছে, আমি নিইনি চাল। দেখুন মশাই আপনারা সব কি করছেন, আমি চাল নিইনি, তবু আমাকে চোর বলছে, আমি চোর নই। হরে কৃষ্ণ বলছে, আরে 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 বাবা লাইনে ঢুকতে দিচ্ছে না তো, তো গিয়ে আপনার আবার পিছনে গিয়ে দাঁড়িয়ে যায় না, কি আছে, চাল তো পেয়ে যাবে। হরে কৃষ্ণ এই সুপরামর্শ বা দিল। তৃতীয় পুরুষ বলছে, কারণ ঝগড়া করতে সময় চলে যায়। তৃতীয় পুরুষ বলছে, ও খুঁজে দর দেখছি, যান না আপনি গিয়ে 500 পিছনে গিয়ে দাঁড়ানো একবারটি, কারণ পিছনে গিয়ে দাঁড়ানো খুব সমস্যা, অনেকটা আগিয়ে এসছে না। সিভিক গার্ড বলছেন, এই গোলমাল করবেন না বলে দিচ্ছি, চাল নিয়ে তাহলে চুপচাপ লাইন দাঁড়ান, পরের জন্য দরবার করতে হবে না আপনাকে। চতুর্থ বলছে, কেন? উনি তো ঠিকই বলেছেন। সিভিক গার্ড বলছে, থাক তোকে দাঁড়ানি করতে হবে, যা ভাগ। চতুর্থ পুরুষ অপমানিত হয়ে বললো, আমি কুকুর নই। সিভিক গার্ড, তুই মানুষ নাকি? চতুর্থ বলছে, চাল দেবে না দিও না, তাই বলে আবল যাতা কথা বলো না। সিভিক গার্ড বলছে, মেজাজে নাকি? চতুর্থ আলবাত জানোয়ার কাহাকার। এবারে এগিয়ে গেছে, সিভিক পুলিশকে জানোয়ার বলে দিচ্ছে। সিভিক গার্ড লোকটি ঘুষি মারতে উদ্যত হয়, সমস্ত লোকটিও ওকে জাপটে ধরে, লাইন ভেঙে তুমুল হট্টগোলের সৃষ্টি হয়। মার্শালা জুতিয়ে মুখ ছিঁড়ে দেয়, পুলিশ পুলিশ এইসব শব্দ শোনা যায়। পুলিশ আর জনতার মারামারি শুরু হয়ে গেছে। এরই মাঝে এক জনৈক যুবক হন্তদন্ত এসে বলছেন, আগুন 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 বলে চিৎকার করছে কোনো একজন জনৈক ভদ্রলোক। তাহলে ঝড়টা থেমে যাবে। এবং সিভিক গার্ড ভয় বলছে, আগুন কিসের আগুন? হরে কৃষ্ণ বলছেন, আগুন আবার লাগলো কোথায় বাবা, এর মধ্যে আগুন কোথায় লাগলো? যুবক হাত জোর করে বলছেন, আগুন জ্বলছে আমাদের পেটে। হরে কৃষ্ণ, তো ভালো, আমি ভাবলাম কি। সিভিক গার্ড, ও খুব যে বক্তিমে দিচ্ছেন, সামলানো তাল। একবার দেখি। সিভিক গার্ডের দোকানের দিক প্রস্থান, ওদিকে চলমান কিউ সরে যাচ্ছে, যে যার মতো চাল নিয়ে বেরিয়ে যাচ্ছে। লুঙ্গি পরা জনৈক মুসলমান ভাই চাল নিয়ে বেরিয়ে গেল। মুসলমান ভাই দোকানিকে বলছে, আজ চাল ঠিকঠাক আছে তো মশাই, কেউ ফাঁক যাবে না তো? দেখবেন। দোকানি বলছে, শেখো যে তোমার দরকার কি কর্তা, তুমি তো পেয়ে গেছো, ভালো ভালো কেটে পড়ো। বাবা লুঙ্গি টিকি পইতে সব এক হয়ে গেল, আর কি উপায় আছে? লুঙ্গি টিকি পইতে টুপি সব এক হয়ে গেল, আর কি সেদিন আছে? মানে সব জাতি মিশে গেল চালের জন্য, আর কি উপায় আছে? ব্যবসায় সুখ এই গেল, ব্যবসায় সুখও নেই। ওরে পঞ্চা নে বস্তা কেটে চাল চটপট করে দে। উড়িয়া কজিরে চাল বেঁধে হাসি হাসি মুখ নিয়ে বলল, মুসলির কথা তো দাদা সেই হইল, যে হিন্দু আছি সেও চাল খাইলো, যে মুসলমান আছি সেও চাল খাইলো। সাহেবল লোকও খাইছি, গুঁড়া করি পাউরুটি বানায় খাইছি, চাল গুঁড়ো করে পাউরুটি তৈরি হচ্ছে, সব চাউল খাইছি, মানে সব চাল খেয়েছি। এই সব এক হয়ে গেল, এখানে হিন্দু মুসলিম সব জাতি, পেট একটাই। চাউলের কথা মস্ত কথা আছে দাদা, তো তোমার বাণিজ্য আর চলবি কেমন করে? মানে এই যে এখানে প্রত্যেকটা মানুষের মধ্যে লড়াই, তার মধ্যে ব্যবসা চালানো খুব মুশকিল, অভাব কি তোমাদের গ্রাস করছে। দোকানি বলছে, যা কেটে পড়। সিভিক গার্ডে দিয়েছে, বলছেন, হাতি যখন নদী পড়ে না চামচিকে লাথি মারে, তা আমার সেই দশা হয়েছে। উড়িয়া লাইন থেকে একটু সরে গিয়ে কচিরে, মানে যে কোলের কাপড় চাল বাঁধছে, এর মধ্যে হঠাৎ কিউ থেকে চাল নিয়ে বেরিয়ে এলো হরে কৃষ্ণকে লক্ষ্য করা যাচ্ছে। সে এই যে বড্ড খাঁটি কথা বলেছে, বড্ড খাঁটি কথা, হঠাৎ পিছন থেকে প্রথম পুরুষ চাল নিয়ে ঘুরে দাঁড়ায়। না, আমরা অনেকেই হয়তো হাসলাম ওর কথায়, কিন্তু ওর সোজা কথাটি আমরা আরও অনেকে বুঝি না। ঠিক হঠাৎ
চতুর্থ পুরুষকে দেখে বলল, এই যে তোমার পিছনে তবে পেয়েছেন বাবা চাল? চতুর্থ বলছে, হ্যাঁ বাবা পেয়েছি। হরে কৃষ্ণ তখন তোর পিছনে দাঁড়াতে বলেছিলাম বলে কিছু মনে করো না, হ্যাঁ যেন ভাই কিছু মনে করো না, হ্যাঁ আমি তোমায় কিন্তু কোনো মনে কষ্ট দেওয়ার জন্য বলিনি, ভাগ্যিস বলেছিল বলে চালটা পেলো। আচ্ছা, চতুর্থ বলছে, না না আমি কিচ্ছু মনে করিনি। হরে কৃষ্ণ বলছে, সমস্যা সববার জানো তো, এই দেখো না সামান্য 2 সেট চালের জন্য কি নাজেহালি হতে হচ্ছে। আচ্ছা বল একথাই ভেবেছি যে কোনোদিন স্বপ্নে এরকম দিন আসবে? তা আজও কিন্তু কারো গর্বের কিচ্ছু নেই রে দাদা, তাই বলছি কিচ্ছু মনে করো না আমি আমার কথাই। তো চতুর্থ পুরুষ আন্তরিকতায় হরে কৃষ্ণর হাত ধরে বলছে, না না কেন আপনি এসব বলছেন বারবার? বলছি তো যে আমি তো কিচ্ছু মনে করিনি। তৃতীয় পুরুষ বলছে, আর মনে করলেই বা কী হবে, যথেষ্ট তো হয়েছে, এখন বাঁচতে তো হবে নাকি? বাঁচতে হলে মিলেমিশে বাঁচতে হবে, ব্যাস। হরে কৃষ্ণ বিজ্ঞের মতো মাথা নেড়ে বলছেন, এই বোঝাটাই এখন দরকার। তৃতীয় পুরুষ বলছেন, তাছাড়া তো আর উপায় নেই, কোনো উপায় নেই। ঘাড় নাড়তে নাড়তে হরে কৃষ্ণ তৃতীয় চতুর্থ পুরুষ এবং উড়িয়া সকলেই প্রস্থান করলো। ওদিকে চলমান কেউ সরে গেছে, একজনের পর একজন চাল নিয়ে বেরিয়ে যাচ্ছে, লাইনটা ক্রমশ নিষ্প্রভ হয়ে আসছে। তাহলে আমরা দেখলাম এখানে যে চতুর্থ দৃশ্য আছে, আমি তোমাদের সরলার্থ করে দেবো। চতুর্থ যে দৃশ্য আছে এখানে অনেকগুলো ক্যারেক্টার আছে, সিভিক গার্ড তো আছেই, তোমরা দেখলেন যে এখানে প্রথম দ্বিতীয় বিভিন্ন পুরুষ আছে, চাল নিয়ে খুব মারামারি, চতুর্থ পুরুষকে লাইন থেকে বের করে দেওয়া হয়েছিল এবং অনেককে মারধর করছে, যারা সত্যিকারে ঢুকে যাচ্ছে সিভিক গার্ড ধরতে পারছে না, আর যারা অন্যায় করেনি তাদের কিন্তু ধরছে। তাহলে আমরা কি বুঝলাম, যে যারা অন্যায় করেনি তাদের 5টি অধ্যায় আছে। এই শেষ অধ্যায়ের ক্লাইম্যাক্স এখানে হরে কৃষ্ণ সেও চালান দেখেছে, কেরানি একজন। আচ্ছা, এখানে আমরা দেখেছি যে প্রথম দ্বিতীয় তৃতীয় শ্রমিক আছে, এক উড়িয়া আছে, চতুর্থ পুরুষ আমাকে কিন্তু ব্যক্তিকে লাইন থেকে বের করে দেওয়া হচ্ছিল, কিন্তু আমরা দেখলাম যে সে লাইন পেয়েছে, সবাই চাল পেয়েছে আজকে। এবং একজন এসে হঠাৎ করে আগুন ঝাঁপিয়ে পড়লো যাতে করে সে লাইনে ঢুকতে পারে, এরকম সুকৌশল কিন্তু আমরা জানি অনেক ক্ষেত্রে ঘটেছে। এবং এইভাবে বিভিন্ন কৌশলে লাইনের মধ্যে ঢুকে পড়ার প্রবণতা আছে। তা যাই হোক, সব মিশিয়ে আমরা দেখলাম কিভাবে দুর্ভিক্ষের প্রেক্ষাপটে মানুষ দোকান থেকে কম পয়সায় চাল সংগ্রহ করছিল, সেই বিষয়টি এখানে কিন্তু আছে। তো আমরা 5টা অংশ আরেকবার মর্মার্থ করে দিচ্ছি। 5টা অংশের মধ্যে মর্মার্থ করলে যে দাঁড়াচ্ছে সেটা হচ্ছে এটাই, যে প্রথম দৃশ্যের মধ্যে আমরা দেখতে পেয়েছি যে এখানে পুরুষ আছে, নেত্তর মা, অর্থাৎ আমরা নেত্তর মা যারা শাক পাতা বিক্রি করে যায়, ঘুম থেকে উঠে দিয়েছে পুরুষ এবং তাদের মধ্যে একটা তৎপরতা দেখা দিয়েছে, তাই নেত্তর মা এই মুসলমান এরা চাল শাক পাতা সংগ্রহ করে বাজারে বিক্রি করতে যায়। দ্বিতীয় দৃশ্যের মধ্যে দেখতে পেয়েছি আমরা হরে কৃষ্ণ, এবং এই দ্বিতীয় দৃশ্যের মধ্যে দেখতে পেয়েছি আমরা, তা প্রথম দৃশ্যে নেত্তর মা পুরুষ, মানে পুরুষ সিভিক গার্ড পেয়েছি বস্তির দৃশ্য, এবং দ্বিতীয় দৃশ্যেই আমরা দেখে নিয়েছি যে এখানে আছে কিষানি, যে কিষান তার অভাবের কথা বলছে। চৈত্র মাসের ফসলটা উঠলেই, অর্থাৎ যখন চৈত্র মাস আসবে লাউ কুমড়োগুলো মাচায় মানবো, অভাব দূর হবে, কিন্তু তার স্ত্রী কোনো কথা বলেনি, শুধু বলেছে তার স্ত্রীকে সব কথা, যে একটু সকাল করে ফিরিস, 2টোর মধ্যে রান্না বসাস, মাঠ থেকে এসে প্রচণ্ড খিদে পায়, হ্যাঁ অনেকে সকাল করে গেলে চাল পায়, এই সমস্ত বিষয়গুলো ওর মধ্যে ওদের গরু ডেকে উঠলো, এই সমস্ত ঘটনা, গরু মাঠে যাওয়ার জন্য চেষ্টা করছে খাবারের জন্য, এই দৃশ্যগুলো দ্বিতীয় দৃশ্য আছে। তৃতীয় দৃশ্য দেখতে পাই অন্য বিষয়। তৃতীয় দৃশ্যের মধ্যে মূলত বিষয় হচ্ছে যে সতীশের স্ত্রী ক্ষীরি এবং তার একমাত্র মেয়ে হচ্ছে ফুলকি, আর আছে জুড়ন নামক সতীশের এক বন্ধু। তা আমরা দেখতে পাই যে জুড়ন দোকানে কাজ করে, ও জুড়ন শ্রমিকের কাজ করে, জুড়ন বিয়ে করেনি, তাই জুড়নের জীবন খুব সহজে চলে যায় কষ্টের জন্য। আর এদিকে সতীশ কারখানায় কাজ করতে পয়সা পায় না, তার জীবনে অভাব, খুব কষ্টের কথা স্ত্রীর সঙ্গে আলোচনা করেছে। তো সেই বিষয়গুলো এর মধ্যে দেখতে পেয়েছি যে এদের অভাব, সংসার কি কষ্ট করে গেছে, এবং ক্ষীরির সঙ্গে তাদের অনেক তর্ক বিতর্ক হয়েছে। সেই তর্ক বিতর্ক ক্ষেত্রে দেখতে পেয়েছি যে তর্ক বিতর্কের ফলে যে
তার স্ত্রীকে সে লাথিও মেরেছে সতীশ, তার স্ত্রী ক্ষিরিকে, এবং যে চাল সংগ্রহ করতে পারেনি, স্ত্রীকে খাবার দিতে পারেনি, কাপড় দিতে পারেনি, 1.5 পোয়া চাল সংগ্রহ করে এনেছে রাত্রিবেলা গতকাল, সেই ধার করেছে, সে 1 পোয়া চাল একাই খেয়েছে, পরদিন খেতে চেয়েছে, কিন্তু বাজারে ঘরে কোনো খাবার নেই, তা ভোর থেকে চিৎকার করলে হবে কি করে, এইরকম অবস্থা কিন্তু আমাদের তৃতীয় দৃশ্যে ঘটেছে। চতুর্থ দৃশ্যে আছে একটা মধ্যবিত্ত পরিবার, হরেকৃষ্ণ এবং মনোরমা তার স্বামী হরেকৃষ্ণকে অনেকে বোঝাবার চেষ্টা করেছে যে এই দিন কেটে যাবে, তাদের যে অফিস আছে সেখানে চাল দেওয়ার কথা ছিল, চাল দেয়নি কেন, সে বলেছে যে অফিসের যারা বড় উচ্চকর্তা আছে চাল তারা ব্ল্যাক করে দিয়েছে, পায়নি, হ্যাঁ, এবং এই জন্য সে কী করেছে, চাল সংগ্রহ করতে গেছে, কিন্তু অফিসে কাজও করতে হয়, চালও সংগ্রহ করতে হয়, চাল সংগ্রহ করতে হলে 10টায় অফিসে ঢোকার কথা, 12টার পর ডেকে যেতে পারে, বা চাল নাও পাওয়া যেতে পারে, আমরা দেখতে অনেকেই চাল পাইনি, সেগুলো এখানে আলোচনা করা আছে। পঞ্চম দৃশ্যে দেখতে পাই হরেকৃষ্ণ থেকে শুরু করে, উড়িয়া থেকে শুরু করে প্রথম দ্বিতীয় বিভিন্ন পুরুষ সেখানে গিয়ে লড়াই করছে চালের জন্য, এবং সিভিকেরা যারা লাইন ভেঙে দিচ্ছে, যারা অন্যায়কারী তাদের ধরতে পারছে না, আর যারা সরল মানুষ ধরে ফেলছে, চতুর্থ পুরুষকে লাইন থেকে বের করে দিয়েছিল, সে আবার লাইন দিয়ে চাল সংগ্রহ করে, হরেকৃষ্ণ চাল সংগ্রহ করে। তো যাই হোক, এই আবার পিছনে যাওয়া মানে বিরাট সমস্যা। হরেকৃষ্ণ এই পরামর্শ দিয়েছিল যে তোমাকে বের করে দেওয়া হয়েছে, তুমি চলে যাও। সবাই সিভিকের বিরুদ্ধে গালিগালাজ করেছে, তার সত্ত্বেও দেখতে পাই যে পিছনে দাঁড়িয়েও কিন্তু সবাই চাল সংগ্রহ করেছে, বিশেষ করে চতুর্থ পুরুষ এভাবে সবার চাল সংগ্রহ করেছে। যখন লাইনের মধ্যে মারামারি চলছে, এক যুবক এসে আগুন আগুন চিৎকার করে নিজের লাইনটা করে নিচ্ছে। এইভাবে বিভিন্ন সুকৌশলে লাইনের মধ্যে ঢুকে পড়ার প্রবণতা কিন্তু আমরা দেখতে পেয়েছি পঞ্চম দৃশ্যে। অর্থাৎ শেষ কথা, সবাই চাল সংগ্রহ করেছে, উড়িষ্যা থেকে চাল আসছে, অথচ উড়িয়া একটা লোক লাইন নিয়ে দাঁড়িয়ে আছে, উড়িয়াবাসী জানে না কীভাবে চাল কোথায় আসে। তো এটা এই দৃশ্যের একটা বিষয়। তো আগুন নাটকটি তোমাদের স্বপ্নে শেষ হলো। অবশ্যই তোমরা জানিও এটি তোমাদের কেমন লাগলো। অবশ্যই তোমাদের যে প্রশ্ন সেগুলো কিন্তু আমরা দেবো, এবং তোমাদের খুব কম পড়াশোনা করে পরীক্ষায় কি কি প্রশ্ন আসবে জানতে হলে অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, এবং তোমাদের যে কোনো প্রশ্ন পেতে হলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে 9434160271। বাড়িতে বসেই তোমরা একদম অথেন্টিক নোট পেতে পারো। তোমাদের ফ্রি চ্যানেল আছে একটা টেলিগ্রাম চ্যানেল, সেখানে লিঙ্ক করে সদস্য হতে পারো, সেখানে কিন্তু নোটস দেওয়া হয়। এবং অবশ্যই তোমরা এই ফেসবুকের কমেন্টে লিখো, এবং প্রিয় বন্ধু ও বান্ধবীদের ভালো করে শেয়ার করে দাও। তোমাদের প্রত্যেকের শুভকামনা জানিয়ে একদিনের মধ্যেই তোমাদের এই যে নাটকটা আছে আগুন, সেটা কিন্তু পুরো পাঠ করলাম। সকালে ভালো থেকো, বেস্ট অফ লাক।